সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর বিশেষ আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায় সরাসরি সম্প্রচার করি এবং আজকেও আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমাদের সাথে আলাপচারিতায় যোগ দেওয়ার জন্য। তারা বাংলাদেশের গণমাধ্যম ক্ষেত্রের ব্যাপক পরিচিত। তারপরে উপস্থাপন করছি আমার ঠিক ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমার ঠিক ডানে আরও একজন বিশিষ্ট অতিথি, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলরও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জয়নুল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেই কথা দিয়ে শুরু করেছি যে অনুষ্ঠানটিতে সমসাময়িক প্রসঙ্গে আমরা কথা বলি এবং আজকের সঙ্গত কারণেই বাংলাদেশের চলমান যে সংস্কার উদ্যোগগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সংবিধান সংস্কার এবং তার সাথে ঘিরে হচ্ছে আগামী নির্বাচন। যেহেতু জয়নুল ভাই আমাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি অভিজ্ঞ এই ব্যাপারে, সংবিধান সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা গণমাধ্যমে বা সব জায়গাতে আমরা দেখছি, আপনার কিছু অ্যানালিসিস দিয়ে আমরা প্রথমে শুরু করি। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে। আর আমাদের আবু সাইদ ভাই আমার চাইতে আসলে অনেক অভিজ্ঞ, যদিও তিনি এই লাইনে না, সাংবাদিক লাইনে, কিন্তু তারপরে আপনি বলছেন আমাকে খুব অভিজ্ঞ। আমি মনে করি আবু সাইদ ভাই আরো আমি আইন থেকে বহু দূরে। তো সংবিধান, দেখুন, সংবিধান নিয়ে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আলাপ আলোচনা চলছে। পৃথিবীতে 130টি দেশে লিখিত সংবিধান আছে, আর ব্রিটেনে তো লিখিত সংবিধান নাই, তারা তাদের প্রথা অনুসারে চলে আর কি। এই 190টির মধ্যে আমরা ভারতের যে সংবিধান সেটাও সংশোধন হয়েছে 90 বার, আর আমাদের সংবিধান 16 বার সংশোধন হয়েছে। আর এই সংবিধানটি রচিত হয়েছে কিন্তু একটা দীর্ঘক্ষয়ী 9 মাস স্বাধীনতা যুদ্ধের পরে। 1.5 বছর 2 বছর কোনো সংবিধান ছিল না, তারপরে একটা লিখিত একটা সংবিধান তৈরি করা হয়েছে এবং এই সংবিধান এবং একটি পতাকা, আমরা একটা দেশ পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের বিষয় ছিল। কিন্তু এই সংবিধানটাকে ধ্বংস শুরু করেছেন এই সংবিধান রচয়িতারা। তার মধ্যে শেখ মুজিবুর রহমানের সময়কালীন এই আপনার লাস্ট যে সংশোধনটা হলো, সেখানে গণতন্ত্রের যে স্পিরিট এবং সংবিধানের মূল স্পিরিট যেটা, সেটাকে ধ্বংস করে ফেললো, অর্থাৎ বাকশাল সৃষ্টি করে। এবং সেই সৃষ্টিটার মধ্যে, যেমন এখন তো গণমাধ্যম অনেক আছে, সেই সময় ওই সংবিধান যদি থাকতো আজকে পর্যন্ত, তাইলে এখানে বসে যে আপনারা যে কথাবার্তা বলছেন এগুলো কিছুই বলতে পারতেন না। অর্থাৎ 4টি পত্রিকা ছাড়া অন্য কোনো পত্রিকা থাকতে পারবে না, এবং রাজনৈতিক দল হিসাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকবেন, সেটা হচ্ছে বাকশাল, অর্থাৎ আর কোনো দল থাকবে না। এই একটা সংবিধানের লাস্ট যে গণতান্ত্রিক স্পিরিটটাকে ধ্বংস করে দিয়ে গেল। সেখান থেকে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা আমরা বলি ঘোষক, এবং শুধু ঘোষণাই না, তিনি স্বাধীনতা রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন। এবং সেখানে তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন এই আপনার যে সংবিধানটা সংশোধন করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সব কিছু নিয়ে গিয়েছিলেন, সেইটা আবার বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্র, এই 4টির পরিবর্তে আরও সংবাদপত্র চালুর ব্যবস্থা এবং একটা ভিন্ন রাজনীতি সৃষ্টি করে গেলেন। সেটা হচ্ছে জাতীয়তাবাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি। যাই হোক, এবং সেই অবস্থার মধ্যেই আপনার শেখ হাসিনাকে কিন্তু দেশে এনেছে। তারপরে আততায়ীরা, ষড়যন্ত্রকারীরা, এবং আমি তো বলি এটা পার্শ্ববর্তী কান্ট্রিরও যথেষ্ট
অবদান আছে তার মৃত্যুর পিছনে, এবং যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তারও এই হত্যার পিছনে বেশ অবদান আছে বলে আমি মনে করি আর কি। যাই হোক, এখনকার বর্তমান প্রেক্ষাপটে এই যে সংবিধান রচনা হবে না সংশোধন হবে, সেইটা প্রেক্ষাপটে আসি। দেখুন, সংবিধান রচনা খুব একটা সহজ বিষয় নয়। তাই যদি হতো তাইলে পরে স্বাধীনতা যুদ্ধের পরেই 3 মাসের মধ্যে সংবিধান হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। হয়েছে কিন্তু দীর্ঘ 2 বছর পরে সেই সংবিধান। কাজেই এখন আমাদের মধ্য থেকে অনেকেই বলেন যে সংবিধানকে সংস্কার করতে হবে, মানে সংবিধান ফেলেই দিতে হবে, এই সংবিধান রাখা যাবে না, আমরা নতুন করে সংবিধান রচনা করব। তার কারণ এই 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এবং এই সংবিধান যেহেতু 71 সনে যুদ্ধের পরে এটা সংবিধান হয়েছে, সেই সংবিধান অনেকে রাখতে চাচ্ছেন না। কিন্তু আমি একজন দেশের আইনজীবী হিসেবে মনে করি, একটি দেশ যখন একটা সংবিধান মোতাবেক চলে, সেই দেশের সংবিধান অর্থাৎ সংশোধন হতেই পারে, তবে সংশোধনের কতগুলো বিষয় রয়েছে। কোনো সময় সরকার তার নিজের ইচ্ছায় এবং নিজে ক্ষমতায় থাকার জন্য সংশোধন করেন, আবার কখনো দেশের প্রয়োজনে সংশোধন করেন। 16 বার যে সংশোধন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা আছে। অধিকাংশ সময়ই দেখা গেছে, যেমন আমি বলবো যে এই যে লাস্ট যেটা নিয়ে আমরা এখন তর্ক করছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এইটা কিন্তু আপনার 1996-এ এই ফ্যাসিস্ট সরকাররা তখন জামাত ইসলাম মিলে আন্দোলন সংশোধন, এবং এবং সেখানে সেই সংবিধান দিদেন গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংশোধন করেছিলেন জাতির প্রয়োজনে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রয়োজনে এবং গণতন্ত্র রক্ষার প্রয়োজনে। সেই সংবিধানটিকে পরবর্তীতে আপনার আয়শা ধ্বংস করে দিলেন আমাদের আদালতের উপরে হাত রেখে, যেটা আপনি বলেন রাজনৈতিক কারণে একদম ডিক্টেশন দিয়ে সেগুলো করা হয়েছে, যাতে করে জনগণের কাছে কোনোভাবে যেতে না হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে না থাকে, সেই কারণেই এই 50 যে সংবিধানটা তারা সংশোধন করেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এইটা খুবই দুঃখজনক। এই জায়গাতে আমি আবারও ফিরবো তত্ত্বাবধায়ক সরকার এবং অন্য কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে শুরু করার জন্য। সাইদ ভাই, আপনার কাছে আসি। আপনি গণমাধ্যমে মানুষ হিসেবে অন্য অনেক গণমাধ্যমে লিখেছেন, কথা বলছেন। এই যতগুলি কমিশন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সংবিধান সংস্কার নিয়ে বেশি হচ্ছে। তো এটি একদিক থেকে অনেকে ইতিবাচকভাবে দেখেন যে মানুষ বাংলাদেশ সম্পর্কে, আগামী বাংলাদেশ সম্পর্কে হয়তো নিজেদেরকে সম্পৃক্ত করতে চান, কিন্তু কিছুটা দ্বিধা বিভক্ত। সংস্কার কতটুকু রচিত হবে নাকি পুরোটাই রচিত হবে, যেটি কিছুটা ব্যাখ্যা জয়নুল ভাই দিয়েছেন। আপনার কিছু মন্তব্য? প্রথমত হচ্ছে যে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, মানে লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, মানচিত্র পতাকা পেয়েছি, এবং সেই সঙ্গে একটা সংবিধানও প্রণয়নের হয়েছে। তবে এটা ঠিক যে এই সংবিধান অনেক কাটাছেঁড়া হয়েছে। তো এই সংবিধান অনেক কালাকানুনের বেড়াজালে আটকে আছে। তো এখন হচ্ছে প্রয়োজনটা হচ্ছে এই সংবিধানকে এর গণতন্ত্রায়ন, এখানে যে কালাকানুনগুলো আছে সেটাকে সরিয়ে দেওয়ার দরকার। এখানে সংবিধানকে গণতান্ত্রিক বিধান প্রবর্তন ইসেগুলো যোগ করার বিষয় আছে। একটা জিনিস হচ্ছে যে এটা ঠিক, জয়নুল আবেদিন ভাইও বলেছেন যে অনেক সময় ব্যক্তির প্রয়োজনে, গোষ্ঠীর প্রয়োজনে, এমনকি দলের প্রয়োজনেও সংবিধান পরিবর্তিত হয়েছে। তো এখন হচ্ছে যে তাহলে আমরা একটা কালাকানুন মুক্ত করা দরকার সংবিধানকে। বর্তমান যে চ্যালেঞ্জটিকে সামনে রেখে সংবিধানের গণতন্ত্রায়ন দরকার, কিন্তু এটাকে বাতিল করা যায় না। আর একটা হচ্ছে বাতিল করবে কে? কেন সংবিধান যেটা 30 লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে যে সংবিধান রচিত হয়েছে, সেটা ইচ্ছে করলে কারো দাবির মুখে কিংবা কোনো অংশের দাবির মুখে এটা তো বাতিল হয় না। আর একটা হচ্ছে যে যারা বলছে
যে এটা কি আমাদের যে গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে সংবিধান বাতিল করতে হবে? এমন তো আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা নয়, কিন্তু প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা, তারপরে ব্যালেন্স না থাকা, সেগুলো তো উঠে এসেছে কথাগুলো। তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা যাতে না থাকে সেইটা ঠিক করা, এবং এখানে যাতে যেসব কালাকানুনগুলো আছে সেগুলোকে করা। এখানে 70 অনুচ্ছেদ আরও যেসব ধারা আছে যেগুলো নিয়ে বিতর্কও রয়েছে, কিংবা এখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অবশ্য আদালতের রায়ে ফিরে আসছে। অতএব তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা তারা জনমতকে উপেক্ষা করে, এমনকি আওয়ামী লীগের তার ওই পার্লামেন্টের সভায়, আওয়ামী লীগের পার্লামেন্টের সভায়ও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রস্তাব ওঠে নাই, এটা পরবর্তীতে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলো, এবং এখানে অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারা বোধহয় একজন ছাড়া একজন ছাড়া সবাই তারা তত্ত্বাবধায়ক সরকারে রাখার পক্ষে ছিলেন। তো এই হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতা থেকে আমাদের সংবিধানকে কালাকানুন মুক্ত করার দরকার, গণতন্ত্রায়ন দরকার, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। বরং আরেকটা হচ্ছে যে এই সরকার ইচ্ছে করলেই কি সংবিধান বাতিল করতে পারে? কেন এই সরকার তো সংবিধানের অধীনে, এই সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছেন এবং সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন। অতএব সরকার চাইলে যে সংবিধান বাতিল করে দেবে এমনটা না, কিংবা কেউ দাবি করলেই সে দাবি পূরণ করার বিষয়। আপনি যখন বলছেন যে কালাকানুনগুলোকে নিয়ে কাজ করতে পারে, যেমন এই গভর্নমেন্টের বিভিন্ন কমিশনগুলো যখন মিডিয়াতে ব্রিফ করছে, তারা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টই সংস্কার প্রস্তাবগুলো সামনে আনতে পারে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এটি করবে না। না, সেটা হলো তারপরেও যে সব সংশোধনী, কিছু কিছু সংশোধনী আছে যেটা সংবিধান সম্পর্কিত নয়, যেমন পুলিশের রিফর্ম কিংবা অন্য ব্যাপারটা আছে, প্রশাসনকে ঢেলে সাজানো, যেগুলো প্রশাসনিক অর্ডার কিংবা বিধি বলে করা যায়। কিন্তু এখানে সংবিধানটাকে করতে হলে সেখানে রাজনীতি দরকার। হ্যাঁ, এখন অধ্যাদেশের মাধ্যমে, জয়নাল আবেদিন ভালো জানবেন যে অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে, কিছু কিছু জায়গা করা যেতে পারে, কিন্তু সেটা র্যাটিফাই করার প্রশ্ন, সেটা পরবর্তী সংসদে র্যাটিফাই করার বিষয়। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের অঙ্গীকার নেওয়া দরকার, রাজনৈতিক দলের মধ্যে তাদের ভিতর ঐক্যমত্য দরকার। যেমনটা আমরা বলি যে বিচারপতি শাহাবুদ্দিনের সরকার যেটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার, এটা তো সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু এটা পরবর্তীতে র্যাটিফাই করতে হয়েছে, এটা সংবিধানের অন্তর্ভুক্ত করতে হয়েছে। অতএব সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইচ্ছে করলেই যে সরকার, হ্যাঁ, দেশে যদি কোনো বিপ্লব হয়, একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, কিংবা একটা জাতীয়, যেমন 71-এর পরিবর্তন হয়েছে, তো সেখানে আর একটা নতুন দেশের অভ্যুদয় হয়েছে, সেখানে পাকিস্তানি সংবিধান আপনি পাকিস্তানি সংবিধান বাতিল হয়ে গেছে। তো এটা 30 লক্ষ শহীদের রক্তে ওইটা চাপা পড়ে গেছে, ওইটাকে আর ওঠানোর কোনো বিষয় না। কিন্তু আজকে তো এমন ব্যাপার না, এটা একটা জনগণের একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে সরকারের পতন ঘটেছে, সাবেক সরকার প্রধান তিনি পালিয়ে গেছেন, এবং এখানে অন্যরা তারা তাদের কৃত অপরাধের, হ্যাঁ, সেই কৃত অপরাধের বিচার হতে পারে, অনেক কিছু হতে পারে, তো তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাই বলে সংবিধান তো 71-এর সংবিধান তো অপরাধ করেনি, বরং যে কালো ছায়াগুলো আছে সংবিধানের উপর, যে কালো ছায়াগুলো আছে সেটাকে সরিয়ে ফেলতে হবে। এই জায়গাতে আপনি সাইদ ভাই লাস্টে যে কথাটি বলেছেন, এটাকে নিয়ে আমি দুজনের কাছ থেকে একটু মতামত চাই। সেটি হচ্ছে যে জয়ন ভাই, আমরা সাম্প্রতিককালে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যখন বিভিন্ন আলোচনায় কথা বলেন, তাদের কাছ থেকে ইন জেনারেল শুনেছি যে তারা 3টি ধাপের কথা বলছে। একটি হচ্ছে ফ্যাসিবাদের মাধ্যমে যে অপরাধগুলো করেছে, হত্যাকাণ্ড, সেগুলির বিচার তারা প্রথমে চায়, প্রথম ধাপে। দ্বিতীয় হচ্ছে সংস্কার, তৃতীয় হচ্ছে নির্বাচন, তাদেরকে বলতে শোনা যায়। তো এটি একটা বড় রাজনৈতিক দলের, আপনি সিনিয়র পজিশনে আছেন, আপনাদের ইন্টারপ্রিটেশনটা কি এই ক্ষেত্রে? দেখুন, সংস্কারের প্রয়োজনীয়তা আছে। যে 3টি কথা আপনি বললেন, হ্যাঁ, বিচার প্রক্রিয়া দরকার অবশ্যই। তারা এই দেশকে ধ্বংস করেছে, এই দেশের স্বাধীনতার স্পিরিটকে ধ্বংস করেছে, যারা এদেশের লাখো লাখো মানুষকে হত্যা করেছে, যারা কোমলমতি শিশুদেরকে হত্যা করে রাস্তায় ফেলে দিয়েছে, গুলি করে
অকাতরে গুলি করে ফেলে দিয়েছে, তাদের বিচার অবশ্যই হওয়া দরকার। এটা সারা জাতির চাহিদা। তার কারণ এই যে আপনার 5ই আগস্টের যে বিপ্লবে আমরা সকলেই দেখেছি কিভাবে এই ফ্যাসিস্ট সরকার তিনি ক্ষমতায় থাকার জন্য এমন কোনো কাজ নেই যেটা না করেছে। যে জিনিস আমরা কোনোদিন শুনি নাই, যে আয়না ঘর টর এই সমস্ত, আমরা চিন্তা করতাম যে এই লোকরে নিয়ে কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, আদৌ কি বেঁচে আছে কিনা, এরকম অনেকের সম্বন্ধে সন্দেহ ছিল। কিন্তু পরবর্তী দেখা গেছেন যে সেই সমস্ত আয়নাঘর থেকে বের করা হয়েছে। এগুলো যারা সৃষ্টি করেছে এবং যারা এগুলো রক্ষণ করেছে, এগুলো যারা বক্ষণ করেছে, তাদের বিচার অবশ্যই হওয়া দরকার। এটা কিন্তু সারা জাতির কাম্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংবিধান সংশোধন আগে না সংস্কার আগে? হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলি, সংস্কার প্রয়োজন আছে। তার অর্থ সমস্ত সংস্কারই তো আপনার একসাথে আপনি করে ফেলতে পারবেন না। তবে সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্টের প্রয়োজন আছে, এবং সেই পার্লামেন্টটা যদি আপনি রাজনীতিবিদদের কথা চিন্তা না করে আপনি যদি শুধু সংস্কারের কথাই চিন্তা করেন যে সংস্কার হবে, তো এইটা তো মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমরা যে কথা বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে সংস্কার প্রয়োজন আছে, তবে সাথে সাথে একটা নির্বাচনেরও রোডম্যাপ থাকা দরকার। তার কারণ দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে না। মানুষের মধ্যে কিন্তু একটা ব্যথা বেদনা কাজ করেছে, এবং এই 5ই আগস্টের বিপ্লব কিন্তু একই মানে ওই দিনের কারণেই হয়ে যায় নাই। 17 বছর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন বাংলাদেশ স্বাধীনতার পিছনেও একটা বড় ব্যাকগ্রাউন্ড ছিল। আবার এই সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটা আপনার পিছনে একটা কারণ ছিল। আবার এটা বাতিলের জন্য যে ব্যবস্থাটা ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন সেটার পিছনেও একটা কারণ ছিল। প্রত্যেকটার পিছনেই একটি কারণ থাকে। এখন বিষয়টি হচ্ছে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন, যেটাই বলেন না কেন আর কি। সংবিধান হচ্ছে এমন একটি জিনিস যেটা ইচ্ছা করলে ফেলে দেওয়া যাবে না, আবার ইচ্ছা করলে সমস্ত কিছু রেখে দেওয়া যাবে না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই সরকার পতনের পূর্বেই আপনার সম্মেলন করে 62টি রাজনৈতিক দলকে একত্রিত করে একটি সংবাদ সম্মেলন করে তিনি 31 দফা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি কতগুলো কথা বলেছিলেন যে ভবিষ্যতে তার তখন চিন্তা ছিল যে ভবিষ্যতে যখন কোনো সরকার হবে তখন সেই সরকার হবে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার। সেখানে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং সেখানে রাষ্ট্র চালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এরকম করে 31টি দফা, এগুলো এই বর্তমান কনটেক্সটও ভ্যালিড সবগুলো মনে করছেন আপনারা? এখনো কিন্তু আপনি দেখবেন যে অধিকাংশ বা টকশোতেও আপনি শুনে থাকবেন যে অধিকাংশ বক্তারাই বলে থাকেন যে পার্লামেন্ট হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং এখানে সকলের অংশগ্রহণ থাকতে হবে, সরকারের একটা কনসেপ্টের কথা ভোটের অধিকার থাকতে হবে। এখন আসেন, আপনি সংবিধান সংশোধন করতে হলে কিন্তু পার্লামেন্টের প্রয়োজন আছে। পার্লামেন্ট ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। যে কথাটি আবু সাইদ ভাই বলছে যে যেমন পাকিস্তান ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, সুতরাং সংবিধানও শেষ হয়ে গেছে। তো বাংলাদেশ তো আছে, বাংলাদেশ আছে না? সেই জন্য এখানে বাংলাদেশের এই সংবিধানকে, যেগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন, যে সমস্ত ধারার মধ্যে নাই, সেগুলো অবশ্যই সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার। কিন্তু এখন কথাটা হচ্ছে যে এই বিষয়টি শুধু যদি আমরা এটার দিকে তাকিয়ে থেকে যদি আমরা নির্বাচনকে দীর্ঘায়িত করি, তাহলে পরে তো এই যে 17 বছর যারা জীবন দিলেন যে গণতন্ত্রের জন্য, তাদের
কাছে কি জবাব তাদের দেবেন প্রতি যে জবাবটিও হ্যাঁ, প্রশ্নবিদ্ধ হতে তাদের পারে কাছে এবং কি জবাব দেবেন আমরা বাকি সেই জন্যই- আলোচনা জি আমি একটু শেষ করে নিই। Please. সেই জন্যই সংবিধান বা সংস্কারের দরকার আছে, পাশাপাশি এই সংবিধানের পুঙ্খানুপুঙ্খরূপে আরও যদি কিছু সংস্কার করতে হয় প্রয়োজন সেটা হয়, একমাত্র সেটিও। রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া আমি দরকার। আলোচনাটি কন্টিনিউ করব এবং ফিরে আসছি বিরতির পরে। দর্শক, আপনারা আশা করছি আমাদের সাথে বাকি অনুষ্ঠানেও থাকবেন। আপনার মত অনুষ্ঠানে বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান। সাঈদ ভাই, আপনার কাছে ফিরে আসি এই পর্যায়ে। সেটা হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্টের প্রয়োজনীয়তা রয়েছে, এটি একটি আলোচনা। একই সাথে আমাদেরই এই স্টুডিওতে যারা রাজনীতিবিদরা কথা বলেছেন তারা বলেছেন যে সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এবং আরও একটি কথাও আলোচনা আসছে যে যেই সংস্কার উদ্যোগগুলো এখন নেওয়া হচ্ছে সেটির গ্রহণযোগ্যতা আগামী 1 বছর বা 2 বছর পরে কতটুকু থাকবে সেটিও একটা চ্যালেঞ্জের প্রশ্ন। এই কথাগুলো বা আপনার কোনো ইন্টারপ্রিটেশন থাকলে আপনি বলতে পারেন। না, দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা, অতএব রাজনীতিবিদদেরকে অন্ধকারে রেখে, আড়ালে রেখে কিছু করা ঠিক না। তো করলেও সেটার স্থায়িত্ব কতটুকু দাঁড়ায়, এই জন্য রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, সমঝোতায় আসতে হবে, মতৈক্য গঠন করতে হবে যে কোন কোন সংস্কারগুলো এখন করা দরকার এবং কোন কোন সংস্কার তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ প্রক্রিয়া, এবং কোন কোন সংস্কার পরে হবে। তো এটা একটা ঠিক করতে হবে যে প্রয়োজনীয় কিছু সংস্কার আছে যেগুলা করাটা খুবই জরুরি। যেমন ধরুন পুলিশের সংস্কার, কেন পুলিশ ডিমোলাইজড হয়ে গেছে, ভেঙে পড়েছে পুলিশি ব্যবস্থা। তো এটা পুলিশের ব্যবস্থাকে কি করে ঠিক করা যায়, নতুন রিক্রুটমেন্ট করা দরকার কিনা ইত্যাদি এগুলো করে ফেলতে হবে। প্রশাসনের ভিতর কিছু ঝামেলা আছে, এগুলো দূর করতে হবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করাই যেতে পারে। স্থানীয় সরকার কিভাবে চলবে সেটা নিয়ে স্থানীয় আলোচনা সরকারের বিষয়টাও খানিকটা, তো এটা আমাদের সংবিধানে যেহেতু দিগ নির্দেশনা রয়েছে, দেওয়া আছে। অতএব এই ব্যাপারগুলো নিয়ে অগ্রগতি হতে পারে। কিন্তু সংবিধানের সম্পর্কিত যে বিষয়গুলো সেটা তো সংশোধনের ব্যাপার। সেই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে একটা অঙ্গীকারনামা, যে পলিটিক্যাল পার্টি যদি কিছু সংস্কার অর্ডিন্যান্সের মাধ্যমে হয়, যে অঙ্গীকারনামা করবে যে তারা গিয়ে যারাই ক্ষমতায় যাক অংশগ্রহণকারীরা তারা এটা বাস্তবায়ন করবে। তো এইটা একটা হতে পারে, কিংবা একটা জাতীয় সনদ গঠন করা হতে পারে এবং সেই সনদে থাকতে পারে যে এই তো অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো করবে এবং বাকি সংস্কারগুলো হ্যাঁ বাকি সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো করবে। একটা জাতীয় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা জাতীয় সনদও তৈরি হতে পারে, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংস্কার এর কারণে সংস্কার শেষে নির্বাচন, এটার কোনো অর্থ হয় না। বরং নির্বাচনটা যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে এটা ডিসেম্বরে নির্বাচন হতে পারে কিংবা আরো 2-1 মাস যেতে পারে, নতুন বছরের শুরুতে, হ্যাঁ শুরুতে হতে পারে। সেটা নিয়ে বোধহয় রাজনৈতিক দলের সঙ্গে অতটা বেশি রিঅ্যাকশন পাওয়া যায় না, আপত্তিও নেই। তো সেই ক্ষেত্রে সেটা একটা করা স্পষ্ট, সেই ব্যাপারটাকে স্পষ্ট করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটি কি তাহলে যেই কথাটি রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আলোচনা আমরা শুনেছি যে রোড ম্যাপ বা পথনকশা, এটি কি তারই একটি রেসপন্স কিনা? যে না, এটা তো হ্যাঁ, এটা তো সবাই দাবি করছে, বিএনপিও বলছে, অন্যান্য দলগুলোও বলছে, অতএব তারা একটা ঘোষণা দিয়েছেন। তো এই ব্যাপারে আরও স্পষ্ট হতে হবে। তো সেই স্পষ্ট এটা কে করবেন, এটার জন্য রাজনৈতিক দলের সঙ্গে আমি যেটা মনে করি অন্তর্বর্তী সরকারের আরও ডায়লগ দরকার, আরও ইন্টারাকশন দরকার। এখানে তাদের ভিতর তো কখনো কখনো মনে হয় যে একই কথা বলছে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো এই দূরত্বটা দূর করতে হবে রাজনৈতিক দল এবং তারা একসঙ্গে আলাপ করতে হবে। এবং আলাপটা মানে সবসময় আনুষ্ঠানিক আলাপ না, অনানুষ্ঠানিকভাবে আলাপ হয়। ঐকমত্য গঠনটা কিন্তু সবসময় একটা আনুষ্ঠানিক ঘোষণার ভিতরে হয় না, অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা হয় বিভিন্ন লেভেলে। তো বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা মতৈক্য আসে। আমরা লক্ষ্য করি যে পৃথিবীতে বড় বড় চুক্তিগুলো ইত্যাদি যে এটা লবিতেই হয়, ঠিক হয়, তারপরে টেবিলে আসে। তো এমনকি আমাদের যে 3 জোটের রূপরেখা, যেটা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, যেটা 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, এই রূপরেখাও কিন্তু বাইরে আলাপ হয়েছে। সেখানে সেই সময় তো ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং অন্যান্যরা, ফয়েজ আহমেদ, তারা সবাই যুক্ত ছিলেন
এবং বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে এবং 5 দলের সঙ্গে 3 জোটের সঙ্গে যোগাযোগ এর মাধ্যমে সেখানে একটা কমন জায়গায় এসে এটা তৈরি করা হয়েছিল। আজকেও এই ধরনের উদ্যোগ হতে পারে, আচ্ছা, তো যে কোনো উদ্যোগই হতে পারে, সেটা খুবই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। অতএব নির্বাচন তখনই হবে, সংস্কার করে হবে, চলমান প্রক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, সেটা নিশ্চয়ই। এই জায়গাতে ধন্যবাদ সাইদ ভাই। বিশেষ করে জয়ন ভাই যে কথাটি এলো যে সংস্কারের যে কমিশনগুলি করা হয়েছে তারা তো একটা রিপোর্ট জমা দিচ্ছে আমরা দেখলাম, তো সেই রিপোর্টগুলির ব্যাপারে পলিটিক্যাল পার্টির একটা এন্ডোর্সমেন্ট, পরে যারা রাজনৈতিক দল যে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন বাস্তবায়নগুলো আসলে তাদের হাতেই বর্তায় বলেই সবাই মনে করছেন। দেখুন, আবু সাইদ ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে আপনি যাই কিছু করেন না কেন ভবিষ্যতে তো দেশ তো রাজনীতিবিদদের হাতেই যাবে এবং রাজনীতিবিদরাই পরিচালিত করবে। এবং সেই কারণে যে কথাটি উনি বলেছেন যে 9 বছর সংগ্রাম করেছে বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, পরবর্তীতে যখন আসলো যে কিভাবে রাষ্ট্র চলবে তখন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কীভাবে হবে সেটাও কিন্তু ছিল না সংবিধানের মধ্যে। না থাকা সত্ত্বেও একটা 3টা জোট একটা কনসেনসাসের মধ্যে পৌঁছলেন। পৌঁছে তারা বললেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তারপরে পরবর্তীতে আরেকজন রাষ্ট্রপতি আসবেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তখন শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে আই উইল নট গো অ্যাজ এ প্রেসিডেন্ট। তখন যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পীড়াপিড়ি করছিলেন তখন তিনি বলছিলেন যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বিচার বিভাগে থাকতে, নট অ্যাজ এ প্রেসিডেন্ট। তখন 3 জোট হয়ে তারা তখন অঙ্গীকার করেছিলেন তার কাছে যে ঠিক আছে আপনি এখানেই থাকবেন, কিন্তু আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার এখানে চলে আসতে পারবেন। এবং সেটা কিন্তু সংবিধানের মধ্যে ছিল না, এটা একটা কনসেনসাসের মাধ্যমে হয়েছে এবং অ্যাকর্ডিংলি সেটাই হয়েছে। তিনি নির্বাচন দিয়ে আবার প্রধান বিচারপতি হিসাবে তিনি ঠিক দ্রুততম সময় নির্বাচন দায়িত্বভার গ্রহণ করেছেন। সেখানে তো বছরের পর বছর, মাসের পর মাস লাগে নাই, অর্থাৎ রাজনৈতিক দলের কনসেনসাসের উপরে তৈরি হয়ে গিয়েছে। তো এখানে কেন যে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন দিতে হবে এই চিন্তা ভাবনা কেন আসতেছে সেটা হচ্ছে এখন বড় কথা। সেই জন্য আমরা বলছি যে এটাকে বিলম্ব করা ঠিক হবে না। তার কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলই আন্দোলন করেছে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনার জন্য। এবং সর্বশেষ যদিও 5ই আগস্টের বিপ্লবটা হয়েছে ছাত্রদের দ্বারা, অর্থাৎ একটা বৈষম্য বা কোটা ভিত্তিক আন্দোলন, সেটাও কিন্তু এক পর্যায়ে প্রায় আপনার আপোষের মধ্যে শেখ হাসিনা চলে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও রাজনীতিবিদরা কিন্তু সামনে এগিয়ে এসেছে। সামনে এগিয়ে এসে সেই বিপ্লবকে সফল করেছে ছাত্র জনতার বিপ্লব হিসাবে। সেই বিপ্লব 5ই আগস্টের বিপ্লবের কারণে ফ্যাসিস্ট সরকার দেশ ত্যাগ করেছে। ফ্যাসিস্ট সরকার যখন দেশ ত্যাগ করেছে তখন তো আপনার সামনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনার কোনো বাধা আমি দেখি না। এবং এই জন্যেই আমার মনে হয় যিনি এখন সরকার প্রধান, দ্যাট ইজ প্রধান উপদেষ্টা ইউনূস মহোদয় বলেছেন যে হ্যাঁ সংস্কারও হতে পারে, আবার সাথে সাথে নির্বাচনের প্রক্রিয়াও চলতে পারে। প্রক্রিয়া হচ্ছে মানে একটা রোডম্যাপ থাকবে যে দিনে, সেটা তিনি বলেছেন যে হয় 25-এর মধ্যে অথবা পরবর্তী হয়তো 26-এর শুরুতে নির্বাচন হতে পারে। আমরা মনে করি যে, এবং এটা কিন্তু কেউ প্রতিবাদও করি নাই, আমরা কিন্তু বলি নাই যে আপনি কালকেই নির্বাচন দিয়ে দেন। সুতরাং সেই জন্য আমাদের দাবি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি হচ্ছে যে এই সরকার কোনো অবস্থাতে ব্যর্থ হয়ে যাক, এইটা আমরা চাই না। তার কারণ এইটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার, এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে সেই সরকার। তো কাজেই সেই সরকার ব্যর্থ হোক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ এবং
নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণেরকে ফিরিয়ে দেওয়া এই সরকারের দায়িত্ব, এবং সেই জন্যই এই দেশের জনগণ এই সরকারকে এই দায়িত্ব দিয়েছেন। তারা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন, এটাই কিন্তু আমরা চাই। এবং তারা কোনো অবস্থাতে ব্যর্থ হয়ে যাক, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলই চায় না, এবং কোনো জনগণও চায় না, কোনো সংবাদপত্র চায় না, কোনো মিডিয়াও চায় না। কাজেই এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। এই জায়গাতে ধন্যবাদ জনাব ভাই। বিশেষ করে সাইদ ভাই, আমরা বিভিন্ন গণমাধ্যমের বা বিভিন্ন আলোচনায় এর আগেও কথা বলেছি যে বাংলাদেশের টোটাল নির্বাচন ব্যবস্থাটিকেই একটা ভেঙে ফেলা হয়েছিল। নির্বাচন কমিশনগুলো দলীয় লোকজন দিয়ে করা, আপনি সমস্ত চিত্রগুলো আপনি জানেন। তো এখন সংস্কার শব্দটা হয়তো অনেকে শুনলে মনে করতে পারে যে টার্মটি কী আছে এর ভেতরে, কিন্তু টোটাল নির্বাচন নিয়ে আপনি নিজে অনেক কাজ করেছেন, কথা বলেছেন। এগুলোকে একটা বেঞ্চমার্ক তৈরি করে দেওয়া বা একটা সংশোধনের জায়গায় না নিয়ে পুনরায় নির্বাচন দিলে আবারও ফল্টি নির্বাচন হতে পারে, এটি সবাই মেনে নিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আসলে এই সংস্কার কমিশন কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে আপনার মনে হয়? আচ্ছা, নির্বাচনের প্রয়োজনে যে সংস্কার, এটা নিয়ে বোধহয় কেউ আপত্তি করছে না। অতএব নির্বাচনের প্রয়োজনে যে সংস্কারগুলো, নির্বাচন কমিশন একে পুনর্গঠন কিংবা সেখানে কোনো আইন বিধির কোনো দরকার হলে সেগুলো তো নিশ্চয়ই করতে পারবে, সেটা নিয়ে তো কোনো আপত্তির কিছু নেই, এবং করাটাও জরুরি। আর একটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার তো এই সরকারকে অবশ্যই করতে হবে। সব সংস্কার রাজনৈতিক দলের পর ছেড়ে দিতে হবে এমন ব্যাপার না। আর একটা আমাদের কালচার আছে যেটা আমাদের অতীত বলে যে সবসময় রাজনৈতিক দল কিন্তু সব সংস্কার করেও না। যেমন ধরুন ৩ জোটের একটা অঙ্গীকার ছিল যে এই সংস্কার করবে, কালাকানুন বাতিল করবে, বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন দেবে ইত্যাদি। পরে আমরা দেখলাম, এখানে জয়নাল আবেদিন ভাই আছেন, তো বিএনপি এবং আওয়ামী লীগ উভয় কিন্তু সরকার গঠন করেছে, কিন্তু কেউ কিন্তু এই কাজটা করে নাই। অতএব আমার মনে হয় না, তবে একটা কাজ করেছে যে প্রেসিডেন্সিয়াল থেকে সিস্টেমে সেই জায়গাটা করেছে যে একটা অ্যাচিভমেন্ট, যে প্রথম পার্লামেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রেসিডেন্সিয়াল ফর্মের জায়গায় বিএনপি ছিল, কিন্তু সেখানে সার্বভৌম পার্লামেন্টের বক্তব্য নিয়ে আন্দোলন হলো এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব সমুন্নত করার জন্য পার্লামেন্টারি সিস্টেমে চলে এসছে ঐক্যমত্যের ভিত্তিতে, এবং এইটা হচ্ছে রাজনৈতিক দলের বড় অ্যাচিভমেন্ট। কিন্তু বাকি কাজগুলো কিন্তু হয় নাই। তো আমরা আশা করব যে এই তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যদি কিছু কিছু সংস্কার যেগুলো সম্ভব, সেই ব্যাপারেও চিহ্নিত হতে পারে যে এই সংস্কারগুলো সম্ভব, এবং উভয় মানে সব দলই ঐক্যমত্য হয়ে এই কাজগুলো করে ফেলতে পারে, সেটা কোনো আপত্তির কিছু নয়। কিন্তু এর জন্য দীর্ঘ সময় কালক্ষেপণ করা ঠিক হবে না। সময়ের কথাটি কি এই জন্য আসছে বারবার যে যারা পেশাজীবী, যাদেরকে কমিশনে আনা হয়েছে, তারা মানে অতীতে ট্র্যাক রেকর্ড ছিল কিনা, অনেকে কথা বলছেন যে তারা আগে কি এই কাজ করেছে কিনা কেউ। আমার মনে হয় কি যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, এবং আরও কিছু যোগ্য ব্যক্তি আছে, তো তাদের এক ধরনের সুনামও আছে, স্ব পেশায় ছিলেন। কিন্তু কিছু কিছু উপদেষ্টা তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এবং তারা তাদের মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে অনেক ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সাফল্য আসছে না। হ্যাঁ, কথাবার্তাও তারা অনেক সময় লাগামহীন কথাবার্তা বলছে, এবং তাদের কথাবার্তার সমন্বয় নেই। তো এই সমন্বয়হীনতা তো আমরা সব আমলে দেখেছি, এই আমলেও দেখছি। অতএব এই সরকারকে দিয়েও যে দীর্ঘদিন এগিয়ে যাওয়া এটা সম্ভব না, কেননা আমার মনে হয় এখানে কিছু তাদের সিলেকশনেও কিছু ভুল আছে, আমার কাছে যেটা মনে হয়েছে। আপনি গণমাধ্যমে মানুষ, মানে গণমাধ্যমে এত কথা বা অতিকথনটাও সতর্ক থাকা উচিত কিনা? না, সে তো বটেই, সেই সব সমস্যা আছে। আমরা এটা রাজনৈতিক সরকারের, বিগত সরকারের আমলে দেখেছি, তো এখনো আমরা এটা দেখছি যে কতটুকু সম্ভব, কি করা উচিত, এবং কতটুকু তারা কিভাবে করতে হবে। তো সেই সমস্ত বিষয়গুলো কিংবা তাদের এখতিয়ার, কাজের পরিধিটা কতটুকু, সেগুলো তাদেরকে ভেবে কথা বলতে হবে। এবং এই সময় যেটা জরুরি, আমি 1 মিনিটে শেষ করি, এই সময় যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। কেননা এই যে অভ্যুত্থানে সাধারণ মানুষ কেন অংশ নিয়েছিল, একজন রিকশাওয়ালা, দোকানি, একজন কিরানি,
গরিব মানুষ, শ্রমিক, বস্তির মানুষ কেন অংশগ্রহণ করেছিল? তো এই ব্যাপক জনতার অংশগ্রহণের মধ্যে ছিল, তারা যন্ত্রণায় বিদ্ধ ছিল, তাদের ভিতরে একটা ক্ষোভ যন্ত্রণা ছিল। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। তো কমপক্ষে এই দুটো জায়গা আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই কাজ দুটো অবশ্যই করতে হবে। জায়গাতেই আমরা ফিরে এসে দুজনেরই কথা শুনবো এবং দর্শক আপনারা আশা করছি আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আজকের আপনার মতো অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। আজকে আমরা সংবিধান সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলছি। জয়নুল ভাই, আপনার কাছে আসি। আমরা মূলত আজকে যে আলাপ করলাম সেগুলোকে একটু র্যাপ আপ করতে চাই। সেটি হচ্ছে যে সংবিধান বা অন্য সংস্কার নিয়ে যখন আলাপ চলছে, যেটি এর আগের রাউন্ডে সাইদ ভাই বললেন, তার পাশাপাশি মানুষ তাদের জীবন ঘনিষ্ঠ বিষয় যেগুলো দ্রব্যমূল্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এ দুটিকে নিয়ে বরং বেশি চিন্তিত সাধারণ জনগণ। আর সংবিধান সংস্কার আলোচনা তো চলছেই, আপনি কিভাবে দেখেন? আমরা সকলেই কিন্তু সাধারণ জনগণ, আমাদের সকলেরই কিন্তু মানে একটা বলেন যে চিন্তা হচ্ছে যে দ্রব্যমূল্যের দামটা কিভাবে কমানো হবে। এইটাও কিন্তু একটা সংস্কারের অংশ। সেটাই। তাই সেই সংস্কার করতে গিয়ে যদি আপনি সমস্ত জিনিসের দাম যাতে করে বেড়ে যায় সেই ধরনের সংস্কার করেন, সেটা তো মানুষ মেনে নেবে না এবং সেটা মানুষ মানতেও পারে না। অতি সম্প্রতি যে সমস্ত জিনিসের উপরে কর বসিয়েছে, এটা তো মানুষের কাম্য না। সেটাই। মানুষ এটা চিন্তাও করতে পারে না। হোটেল রেস্তোরাঁ, তার কারণ আপনি হোটেল রেস্তোরাঁ বলেন কেন, সর্বক্ষেত্রে টোল বলেন, তারপরে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে সমস্ত ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে আপনি ভ্যাট, তারপরে ট্যাক্স ইম্পোজ করে দিলেন। এই ক্ষমতাটা তো জনগণ আসলে আপনাদেরকে দেয় নাই। সংস্কার মানে যদি হয় এইটা, তাইলে সেই সংস্কার কিন্তু সাধারণ মানুষের কিন্তু কাম্য নয়। তার কারণ আগের সরকার, ফ্যাসিস্ট সরকার যে কাজটি করত, যে এক একটা জিনিসের দাম উইদাউট পিপলস কনসাল্ট না করে বাড়িয়ে দিতেন। যেমন বিদ্যুতের দাম বাড়াতে হলে একটা মিটিংয়ের দরকার হইতো, একটা গণশুনানির দরকার হইতো, হ্যাঁ, সেইগুলো তারা করতো না। তো এখন ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, এখন আমাদের এই বিপ্লবী সরকারও যদি সেই একই কাজ করে, তাহলে তো মানুষের আস্থা হারিয়ে ফেলবেন। তা আমি চাই না যে এই সরকার মানুষের আস্থা হারিয়ে ফেলুক। তো কাজেই যারা এরকম জনগণের কথা চিন্তা না করে যে সমস্ত ব্যক্তি বলেন বা উপদেষ্টা বলেন এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত, তাদের নিয়ে আমাদের এখন চিন্তা করতে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যেটা সংস্কার করা দরকার, সেটা এখনো শোনা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগে আপনার সেই আগের যে ভূত, সেই ভূতেই এখনো চেপে বসে আছে। না হলে পরে কারা এই বুদ্ধি দিয়েছে যে এই মানে নিত্য প্রয়োজনীয় এতগুলো জিনিসপত্র ভ্যাট ট্যাক্স বাড়াইতে হবে? তার কারণ যদি আজকে সাংবিধানিক বা সরকার থাকতো, তাহলে পরে বলাই আছে যে কোনো ট্যাক্স বা ভ্যাট ইত্যাদি বাড়াতে হলে পরে, কোনো ট্যাক্স করতে হলে পরে আর্টিকেল 81 ফলো করতে হবে। অর্থাৎ একটা পার্লামেন্টে আপনাকে যেতে হবে কোনো কিছু বাড়াতে হলে। আর এখন আপনার ইচ্ছা হলো, আপনি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসলেন, এসে বললেন যে আমি সব জিনিসের দাম বাড়িয়ে দিলাম। এই জন্য তো মানুষ বা বিপ্লব করে নাই। এই ছাত্র জনতার বিপ্লব বলেন আর 17 বছর 18 বছরের গণতান্ত্রিক বিপ্লব বলেন, কোনো বিপ্লবে এই পরেই এইভাবে করে নিজেদের ইচ্ছা মতো আপনি বাড়িয়ে দেবেন সব কিছু, এইটা আপনার এটি যেহেতু পাবলিক যেহেতু কনসার্ন ব্যক্ত করছে, যেমনটি আমরা দেখলাম মেট্রো রেলের উপর থেকে ভ্যাট ট্যাক্স কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই বছরের জন্য, পূর্ণ বছরের জন্য, অ্যাটলিস্ট 1 বছর। এটি কি রিভিউ করার সুযোগ আছে? শোনেন, ট্যাক্স কমানো যাবে,
পিপলসের ওয়েলফেয়ারের জন্য আপনি ট্যাক্স কমাতে পারেন, কিন্তু ট্যাক্স বাড়ানোর ক্ষমতাটা আপনার এই সরকারের নাই, ইন্টারিম গভর্নমেন্টের হাতে থাকা উচিত। ইন্টেরিয়াম গভর্নমেন্টের। তার কারণ এর আগে একটা বাজেট কিন্তু হয়ে গেছে, আপনি তো এখন আর কোনো বাজেট দিচ্ছেন না, সেটাই। আপনি মধ্যবর্তী অবস্থার মধ্যে এসে আপনি প্রায় 156 অথবা 256টি আইটেমে আপনি ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিলেন। এইটা আমরা আশা করি না। আমরা আশা করি, কারণ জিনিসপত্রের দাম হুড় করে বেড়ে যাচ্ছে, সেটাই। কারণ এখানে কিন্তু ওই যে সিন্ডিকেট বলেন আর যাই বলেন না কেন, ফ্যাসিস্ট সরকাররা যে সিন্ডিকেটটা করে রেখে গিয়েছিলেন সেটা কিন্তু এখনো সংস্কার করে ভাঙতে পারেন নাই। এখন এটা ভাঙার একটা প্রক্রিয়া করা দরকার, এবং ওইটা হচ্ছে বড় সংস্কার। সেটাই। এই কথাটি যে জীবনযাত্রার মান উন্নত করা, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করাও সংস্কারের অংশ হওয়া উচিত। এটি একটি ভালো একটা ইন্টারপ্রিটেশন সাইদ ভাই। সংস্কার শুধু নির্বাচন এবং সংবিধান নিয়ে নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সংস্কারের অংশ হওয়া উচিত বলে মনে হয়। তা তো বটেই, দেশের মালিক তো জনগণ, আমাদের সংবিধান তো তাই বলে। অতএব জনগণের কল্যাণে এই দেশ পরিচালনা করতে হবে। তো এই জায়গাটা যদি এইটা যদি না বুঝে, কিন্তু সমস্যাটা হয়ে যায় যে যারাই ক্ষমতায় আসে, তো আগেও যারা ছিল তো অনেকটা জনবিচ্ছিন্ন। যেমন গত সরকার, তারা জনবিচ্ছিন্ন ছিল, এমনও বলেছে সরকারের এমপিরা বলেছেন জনগণের ভোট লাগবে না, তো অর্থাৎ দেওয়াও লাগে নাই। অর্থাৎ এই যে জনবিচ্ছিন্নতা। আর একটা হয় কি, যে যারা ক্ষমতায় মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোকেরাই দায়িত্ব পালন করে, তারা সচিব থেকে আরম্ভ করে আমলা, এমনকি উপদেষ্টা তারাই হয়। তো তারা জনগণের হাড়ির খবর নাড়ির খবর অতটা জানে না। কিন্তু যারা গত রেজিমের রং চেঞ্জ করে এখনো পলিসি নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে কি চিহ্নিত করা যায় কি না? এখন তো এই পলিসি তো আমরা বলবো যে অন্তর্বর্তী সরকার করেছে, সেটা বুঝলাম যে এক্সিকিউশনের পার্টে তারা রয়ে গেছে, কিন্তু সরকার তো এটা করেছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন হচ্ছে যে তাদের পরামর্শ, যেটা শোনা যাচ্ছে, যেটা IMF-এর চাপের মুখে করছে। তো IMF তো দেশ চালায় না, দেশ তো সরকার চালায়, এবং IMF তো বাংলাদেশের জনগণের তো হাড়ির খবর নাড়ির খবর রাখে না, এটা সরকারকে রাখতে হবে। এবং কতটুকু সম্ভব, এটা সাধারণ মানুষ এমনি তো দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিতে পারছে না, হিমশিম খাচ্ছে, জনজীবনের সমস্যা। যেমনই করে এখানে দ্রুত একদল লোক ধনী হয়েছে, যারা টাকা পাচার করেছে। জয়ন ভাই বললেন, সেই সিন্ডিকেট কি করে এখন পর্যন্ত আপনাকে মানে রোল করতে পারছে? হ্যাঁ, আমি সেই কথাটাই বলছি, যে তো এখানে যারা অর্থ পাচার করেছে ইত্যাদি, যে বিভিন্ন সময় একটা সিন্ডিকেট গড়েছে। তো সিন্ডিকেট অনেক সময় কালার চেঞ্জ করে, তো এই সিন্ডিকেট তো এখনও আছে। তো এখনও শোনা যাচ্ছে, এই জয়নুল আবেদিন ভাই কিছু মনে করবেন না, এখনও শোনা যাচ্ছে যে কোনো সিন্ডিকেট নাকি মানে আগামী দিনে যারা সরকারে আসবে তাদের সাথে আপোষ করে ফেলছে। তো এরকম ঘটনাও শোনা যায়। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে যে সেটা নিশ্চয়ই আমরা এই পরিবর্তনটা চাই। সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছে না? তো এইটা ভাঙতে হলে যে দরকার, যে সদিচ্ছা দরকার, সেটা গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে বিভিন্ন সময় দেখা যায় যে ব্যবসায়ীদের স্বার্থটাকেই কিন্তু বড় করে দেখা হয়, সিন্ডিকেটের মালিকদের, সিন্ডিকেটে যারা রয়েছে তাদের স্বার্থ বড় করে দেখা হয়। এখানে একটা প্রবলেম রয়েছে, ব্যবসায়ীরা প্যাট্রোনাইজ করে বলে এটি হয়। এটার কারণটা তাই। এখন অন্তর্বর্তী সরকারের তো আর পলিটিক্যাল অ্যাম্বিশন নেই, এবং তবে তারা কেন এটা পারছে না? তাদের যে দৃঢ়তা দরকার, আমার মনে হয় সেই দৃঢ়তা নাই। তারা এখানে এই সিন্ডিকেটের স্বার্থের বাইরে তারা জনগণের স্বার্থকে দেখতে পাচ্ছে না। কিন্তু আমি যেটা বলছি সাইদ ভাই, যে বাণিজ্য মন্ত্রণালয়ের পোর্টফোলিওটি তারা চেঞ্জ করেছেন, আরেকজন নামকরা ব্যবসায়ীকে দিয়েছেন, কি ভিজিবল আউটপুট দেখতে পাচ্ছেন? এইটা আমি এটাও বুঝি না, যে বাণিজ্যর জন্য বাণিজ্য মন্ত্রী হবে এবং বাণিজ্য ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে, এটার অর্থ আমার কাছে কোনো বোধগম্য নয়। এটা আসলে প্রয়োজনীয় নয়, মোটেই প্রয়োজনীয় নয়। এবং সেখানে তাদের তো ইন্টারেস্টের ব্যাপার আছে, তারা নিজের ব্যবসায়ী, তার নিজের ইন্টারেস্টের জায়গা অনেক দেখছেন, অবশ্যই নিজের স্বার্থের বাইরে তো যেতে পারে না। তো আমরা বুঝলাম যে এখানে ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে কিভাবে খুঁজে বের করা হলো, এবং যাকে আমরা চিন্তাবো না, এবং তার বিশ্বাস দর্শন কি তাও এটা আমরা জানি না, এমন একটা লোককে খুঁজে এখানে মানুষ মার্কেটে ভিজিবল আউটপুট দেখতে চায়, যে চেঞ্জ আসছে কিনা, সে ব্যক্তি যেই হোক না কেন, সেই চেঞ্জকে আমরা দেখতে পাচ্ছি কিনা, সেটা দেখতে পাচ্ছি না বলে তো বলছি। এবং এখানে জনগণের সমস্যাটাকে তারা
ঠিকমতো উপলব্ধি করতে পারছে না বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। পুলিশে আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা কথা বলে যে পুলিশকে এখন অ্যাক্টিভ করা যায়নি, মানলাম, কিন্তু সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে অসুবিধাটা কী? সেটার কোনো অসুবিধা নেই। আর একটা হচ্ছে এখানে এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হলে কেবল সিন্ডিকেট ভাঙা একটা গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বিকল্প বাজার ব্যবস্থা দরকার, অর্থাৎ টিসিবির মাধ্যমে ব্যাপক জনগণের কাছে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছানোর দরকার। কিন্তু সেই কাজটা কিন্তু হচ্ছে না, সেখানে এটাকে কমিয়ে ফেলা হয়েছে এবং এখন বলা হয়েছে যে ট্যাক্সের মাধ্যমে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, তো এখন বলা হচ্ছে না ট্যাক্সও দেওয়া হবে না, মাত্র 57 লক্ষ লোককে দেওয়া হবে। কেন 57 লক্ষ? এখানে আরও 57 লক্ষর জায়গায় কেন 1 কোটি করতে অসুবিধা কোথায়? অতএব এই জায়গাটা কিন্তু আমার কাছে মনে করতে হবে যে বিকল্প বাজার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার সেটা চোখে দেখছে না। এখানে সমস্যা। একেবারে শেষের দিকে লাস্ট মিনিট ক্লোজিং রিমার্কস জানেন ভাই আপনার কাছ থেকে আগামী দিনের বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে। না, আবু সাইদ ভাই অবশ্যই একটি কথা বলেছেন যে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে মার্চ করে ফেলেছেন। বিএনপি যে ক্ষমতায় আসবে শোনা যায় আর কি, গণমাধ্যমে আমরা দেখতে পাই। বিএনপি যে ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় জনগণের ভোটে তো আসবে, জনগণ যদি ভোট দেয় তাইলেই একমাত্র আসতে পারে। বরঞ্চ এই সিন্ডিকেট যারা এখন চলছে তারা এই সিন্ডিকেট আগে ছিল এবং এই সিন্ডিকেটটা ভাঙা হচ্ছে বড় কথা। এই সংস্কার বলেন যা কিছু বলেন, সিন্ডিকেট যদি আপনি ভাঙতে না পারেন তাহলে পরে কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনি কমাতে পারবেন না। এখন বাণিজ্য মন্ত্রী চেঞ্জ করার পরে আমরা ভেবেছিলাম যে বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হওয়ার অর্থ যে হয়তো সমস্ত জিনিসপত্রের দাম উনি কমিয়ে দেবেন, কিন্তু বাণিজ্য মার্কেটটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বাণিজ্য মন্ত্রী দেখলাম যে তিনি সমস্ত জিনিসের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিলেন। সবকিছুই দাম বেড়ে গেছে। দিস ইজ নট দি সিস্টেম। এই সিস্টেমে তো আপনার সংস্কার হয় না। তো সংস্কার করার জন্য ছাত্ররাও দাবি করছেন যে আমাদের সংস্কার করতে হবে। আমার মনে হয় সংস্কার হওয়া উচিত যে জনগণের যে ইচ্ছা এবং জনগণ যে চায় যে তিনি অন্তত পেট ভরে কিছুটা খেতে পারবেন এবং বাজারে গেলে একটু সস্তায় না হোক অন্তত ন্যায্য মূল্যে কিছু পাবেন, এইটা হওয়া দরকার। বড় সংস্কার এবং এই সংস্কার করতে হলে পরেই সেখানে রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা থাকা দরকার উচিত বলে আমরা মনে করছি। এই সরকারকে বুঝতে হবে, বুঝে সামনের দিনগুলোতে একটা রোড ম্যাপ তৈরি করে দিতে হবে যে নির্বাচন এতদিনের মধ্যে হবে, এই ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেশে। আমরা শেষ করতে চাই। আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য দুজনকেই ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এবং দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগ দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় আবারও আপনাদেরকে স্বাগত জানাবো। এই অনুষ্ঠানটি আপনার মত প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায় প্রচারিত হয়। আজকে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।